ত্রিভুজের কেন্দ্র নির্ণয়। আসলে কতগুলো কেন্দ্র আছে চলো তো আমরা এক এক করে দেখে নিই। ত্রিভুজের কেন্দ্র নির্ণয়, ভর কেন্দ্র আমাদের মাঝে মধ্যে বের করতে বলতে পারে, অথবা লম্ব কেন্দ্র, অন্তকেন্দ্র, বহিকেন্দ্র, পরিকেন্দ্র। এই যে আমরা ত্রিভুজে যে এতগুলো কেন্দ্র দেখতেছি, এই কেন্দ্রগুলো আসলে কিভাবে খুব সহজে নির্ণয় করা যায় তা আমরা এই আজকে ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে শিখে নিব। চলো আমরা দেরি না করে আমাদের ত্রিভুজে একটা একটা করে কেন্দ্র আমরা শিখে ফেলি। তবে তার আগে তোমাদের একটু বলে দিচ্ছি, আমাদের টার্গেট ডিউ 4.0 এই যে প্রোগ্রামটি আছে, এই প্রোগ্রামের মাধ্যমে কিন্তু আমরা শিক্ষার্থীদের ভার্সিটিতে আসা যত ধরনের এমসিকিউ, ভার্সিটিতে আসা যত ধরনের রিটেন আছে সবগুলো কিন্তু আমরা আমাদের এই প্রোগ্রামে কিন্তু পড়িয়ে দিচ্ছি। একই সাথে হচ্ছে আমাদের এই প্রোগ্রামে সকল শিক্ষার্থীদের পড়ার টেবিলে কিন্তু আমাদের 4টি কনসেপ্ট বুক এবং আমাদের ওএমআর বুক কিন্তু থাকছে। আর এটা কিন্তু আমাদের এই প্রোগ্রামের সাথে একটা অ্যাডিশনাল ফিচার হিসেবে তোমার বাসায় পৌঁছে যাবে, ওএমআর বুক এবং হচ্ছে কনসেপ্ট বুক। ওকে, তো আমরা দেখি প্রথমে হচ্ছে ভর কেন্দ্র নির্ণয়। আমরা এই ভর কেন্দ্র নির্ণয় বলা যায় প্রত্যেকে আমরা জানি। তো ভর কেন্দ্র আসলে কাকে বলে? ত্রিভুজের মধ্যমাগুলো যে বিন্দুতে ছেদ করে তাকে ওই ত্রিভুজের ভর কেন্দ্র বলা হয়। তো আমরা যদি চিত্র অঙ্কন করি তাহলে কিভাবে চিত্র অঙ্কন করবো একটু দেখো তো। এই যে দেখো, ওকে, তাই আমরা বললাম এটা হলো এ বি সি, তিনটা শীর্ষবিন্দু, ঠিক আছে, তিনটা শীর্ষবিন্দু। তো বলছে দেখো যে ত্রিভুজের মধ্যমাগুলো যে বিন্দুতে, তো মধ্যমা কিভাবে অঙ্কন করে? প্রথমে তুমি হচ্ছে বিসি এই বাহুটার মধ্যবিন্দু জানবা, তারপরে এ বি বাহুটার মধ্যবিন্দু জানবা, তারপরে এসি বাহুটার মধ্যবিন্দু নির্ণয় করবা। এরপরে তুমি এই শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর যে মধ্যমা আছে সেটাকে তুমি যোগ করবা, আবারও বি শীর্ষবিন্দু থেকে এই যে বিপরীত বাহু যে মধ্যমা আছে, মধ্যবিন্দু আছে, সেটাকে তুমি যোগ করে দিবা, আবার তুমি এখানে যোগ করে দিবা। তাহলে এই মধ্যমাগুলো যে বিন্দুতে ছেদ করে তাকে আমরা বলি কি বলতো? ভর কেন্দ্র। তাহলে এটাই হচ্ছে আমাদের কি বলতো? ভর কেন্দ্র, ঠিক আছে। এখন কথা হচ্ছে ভাইয়া, এই ভর কেন্দ্রটা আসলে কিভাবে নির্ণয় করতে হয়? তো এই ভর কেন্দ্র নির্ণয়ের সূত্র এখানে দিয়ে দেওয়া আছে, এবং এখানে আরেকটা ইনফরমেশন দেওয়া আছে যে ভর কেন্দ্র হচ্ছে মধ্যমাগুলোকে, তুমি যে মধ্যমাগুলো বের করতেছো এগুলোকে হচ্ছে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। আমি যদি চিত্রটা আরেকবার অঙ্কন করি, তো এটা হচ্ছে আমাদের একটা ত্রিভুজ। তো এখন আমি হচ্ছে ডিরেক্টলি মধ্যমাগুলো দিয়ে দিচ্ছি যে এটা হচ্ছে আমার একটা সে মধ্যমা, তারপর এটা হচ্ছে আরেকটা মধ্যমা, এটা হচ্ছে আরেকটা মধ্যমা। দেখো ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু যদি তোমার জানা থাকে, x1 y1, x2 y2, x3 y3, তাহলে তুমি খুব সহজে এই যে ভর কেন্দ্র আছে জি, এটা তুমি নির্ণয় করে ফেলতে পারবে। সেটা কিভাবে নির্ণয় করতে হয়? যে এই যে আমাদের শীর্ষবিন্দুগুলো যে ভুজগুলো আছে সেই ভুজগুলোকে তুমি যোগ করবা, তাকে ডিভাইড বাই 3 দিবা, কমা এই যে আমাদের কোটিগুলো আছে এই কোটিগুলোকে তুমি সব যোগ করে 3 দিয়ে ভাগ করে দিবা। আর এই যে মধ্যমাটা আছে, এই যে মধ্যমাটা আছে, এই মধ্যমা হচ্ছে, অথবা যে কোনো একটা মধ্যমা, সেটা হচ্ছে এই ভর কেন্দ্রকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন, একটু মনে রাখার চেষ্টা করো। তাহলে এটা হলো আমাদের কি বলতো? ভর কেন্দ্র। এবার আমরা চলে যাব ত্রিভুজে অন্য একটা কেন্দ্র নির্ণয় করার জন্য, যার নাম হচ্ছে অন্তকেন্দ্র। তো অন্ত মানে আসলে বোঝা যাচ্ছে ভেতরে, তার মানে আমাদের নিশ্চয়ই কোন একটা ত্রিভুজের ভেতরে একটা বৃত্ত উৎপন্ন করতে হবে, এবং সেই বৃত্তে যে কেন্দ্র থাকবে তাকে বলা হবে অন্তকেন্দ্র। তাহলে জিনিসটা কীরকম? প্রথমে আমরা একটা ত্রিভুজ নিলাম, এই ত্রিভুজের প্রত্যেকটা বাহুকে স্পর্শ করবে এরকম আমরা একটা বৃত্ত নিব। তাহলে এই বৃত্তের যে কেন্দ্র তাকে আমরা কি বলবো বলতো? অন্তকেন্দ্র। তাহলে এটাই হচ্ছে আমাদের কি বলতো? অন্তকেন্দ্র, ঠিক আছে। প্রত্যেকটা বাহুকে কিন্তু স্পর্শ করতে হবে, তারপর ওই বৃত্তের যে কেন্দ্র তাকে বলা হবে অন্তকেন্দ্র। এখন আমরা এই অন্তকেন্দ্র আসলে কিভাবে নির্ণয় করব? চলো সেটা একটু আমরা শিখে নিই। প্রথমে আমি একটা ত্রিভুজ দিলাম, ওকে, তিনটা শীর্ষবিন্দু, এ হচ্ছে আমার x1 y1, বি হচ্ছে আমার x2 y2, সি হচ্ছে আমার x3 y3। তো প্রথমে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই যে তিনটা যে শীর্ষবিন্দু আছে না, এই তিনটা শীর্ষবিন্দু থেকে কিন্তু তুমি প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য তুমি নির্ণয় করতে পারবে।
সেটা সমবাহু ত্রিভুজ হোক, সমদ্বিবাহু ত্রিভুজ, যে কোনো ত্রিভুজ হোক না কেন, তুমি কিন্তু এ বি এর মধ্যবর্তী দূরত্ব থেকে এ বি, এই যে এই বাহুটা নির্ণয় করতে পারবা। আবার বিসি এর মধ্যবর্তী দূরত্ব থেকে তুমি এই বিসি বাহুটা নির্ণয় করতে পারবে। তুমি কিন্তু ইচ্ছা করলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে পারবে। তো এই জন্য প্রথমে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে এই প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য নির্ণয় করব। তাহলে আমরা জানি এ কোণে বিপরীত বাহুটাকে ছোট হাতের এ বলে, বি কোণে বিপরীত বাহুটাকে ছোট হাতের বি, সি কোণে বিপরীত বাহুটাকে ছোট হাতের সি বলা হয়ে থাকে। তো আমাদের প্রথম টার্গেটটা থাকবে হচ্ছে আমাদের যদি 3টা শীর্ষবিন্দু দেওয়া থাকে, তো সেই 3টা শীর্ষবিন্দু থেকে হচ্ছে আমরা আগে বাহুগুলোর দৈর্ঘ্য নির্ণয় করে ফেলবো। তো তুমি যখন বাহুগুলোর নাম দিবে এ বি সি, তখন অবশ্যই খেয়াল রাখবা যেন এ কোণে বিপরীত বাহুটা এ হয়, বি কোণে বিপরীত বাহুটা বি হয়, সি কোণে বিপরীত বাহুটা যেন সি হয়ে থাকে। ঠিক আছে, ওকে। তো এখন আমরা অন্তকেন্দ্র নির্ণয় করব। ধরে নাও এটা হচ্ছে আমাদের সেই অন্তকেন্দ্র, এটা আমাদের সেই অন্তকেন্দ্র। নাম কি দেওয়া যায়? এইচ নাম দিলাম, এইচ এক্স কমা ওয়াই, কারণ আমাদের সেই এইচ বের করতে হবে। তো প্রথমে আমি কি বের করব? এক্স বের করব, তারপর আমি ওয়াই বের করব। এক্স আর একটা হচ্ছে কি বলতো? ওয়াই। ফার্স্টে আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমার এই যে বাহুগুলো যে আমি কষ্ট করে বের করলাম, সেই বাহুগুলোকে আমি হচ্ছে এখানে যোগ করে দেবো নিচে। একই রকমভাবে ওয়াই বের করার জন্য আমি হচ্ছে 3টা বাহুকে আমি আগে যোগ করে দেব। ঠিক আছে, এরপরে এই 3টা বাহুকে আমি আবারও উপরে লিখব। এই 3টা বাহুকে আমি আবারও উপরে লিখলাম। আবারও আমি এখানে 3টা বাহুকে লিখলাম, এবিসি এবিসি। এবার কি করব ভাইয়া? দেখো, একদম সিম্পল জিনিস। যেহেতু আমি এখানে এক্স মানে ভুজ নির্ণয় করতেছি, আর এখানে যদি আমার এ বাহুটা আছে, তাহলে এ বাহুর বিপরীত শীর্ষবিন্দুর ভুজকে ভাই x1, তাহলে এর সাথে তুমি x1 গুণ করে দাও। তারপর দেখো বি বাহু আছে, তার বিপরীত শীর্ষবিন্দুর ভুজকে, ভুজ হচ্ছে x2, তুমি এখানে x2 দিয়ে দাও। তারপর দেখো সি হচ্ছে বাহু, এগুলো কিন্তু বাহু, হ্যাঁ, সি বাহু। তাহলে সি বাহুর বিপরীত যে শীর্ষবিন্দুটা আছে তার ভুজ কত ভাই? x3, তাহলে এখানে x3 দিয়ে দাও। এই হলো সূত্র। একই রকমভাবে ওয়াইটা বের করবা, যে আমরা এখানে বলবো হচ্ছে y1, এখানে বলবো হচ্ছে y2, এখানে বলবো হচ্ছে কি বলতো? y3। তা আমরা এভাবে ঠিক এই অন্তকেন্দ্রের সূত্রটা মনে রাখবো। তোমাকে একটা ত্রিভুজে 3টে শীর্ষবিন্দু দিচ্ছে, দিয়ে বলছে ত্রিভুজটি অন্তকেন্দ্র নির্ণয় করো। ঠিক আছে, তা আমরা যদি একটু চিত্র অঙ্কন করার চেষ্টা করি, আমাকে তারা একটা বিন্দু বলছে হচ্ছে 0,0, একটা বিন্দু বলছে হচ্ছে কত? 0,0, 0,0। তারপরে বি একটা বিন্দু বলছে কত? 3,0। সি একটা বিন্দু বলছে হচ্ছে আমাকে 0,4। ঠিক আছে, তা এখন আমি যদি এখান থেকে যে একটা ত্রিভুজ অঙ্কন করতে চাই, তাহলে আমি ঠিক এরকম একটা ত্রিভুজ পাচ্ছি, তাই না? তাহলে এখন এই ত্রিভুজগুলোকে 3টা বাহুকে স্পর্শ করবে এরকম আমাকে একটা কি অঙ্কন করতে হবে? বৃত্ত অঙ্কন করতে হবে। তাহলে সেই বৃত্তের কেন্দ্রটা কি হবে বলতো? অন্তকেন্দ্র হয়ে থাকবে। হ্যাঁ, তো এখন তুমি আসলে ওইভাবে চিত্র অঙ্কন করতে পারো, নাও করতে পারো, ডিরেক্টলি তুমি সূত্র অ্যাপ্লাই করতে পারো। তো আমি দিলাম একটা চিত্র অঙ্কন করে, এই যে একটা চিত্র অঙ্কন করে করলাম। পুরোপুরি পারফেক্ট না হলেও মন খারাপ করো না, অনেকটা মিলে গেছে। ওকে, তো আমি তোমাদের বলেছিলাম যে প্রথমে আমার টার্গেট হচ্ছে এ বি বাহুটা বের করা। ঠিক আছে, মানে এ বি সি 3টা বাহু দৈর্ঘ্য বের করে ফেলা। তাহলে এটাকে যে আমি সি বাহু বলে থাকি, এটাকে যে আমি এ বাহু বলে থাকি, এটাকে আমি কি বলে থাকবো? বি বাহু বলে থাকবো। তুমি আগে এ বি সি বাহুগুলো একটু নির্ণয় করার চেষ্টা করো। তো এখন দেখো তো যে এখানে যে এ বি বাহুটা আছে, এটা দৈর্ঘ্য কত হবে? এ বি বাহু দৈর্ঘ্য কত হবে? এ বি বাহু মানে হচ্ছে সি বাহু, এই সি বাহু দৈর্ঘ্যটা কত হবে? তুমি একটু চিন্তা করে দেখো যে এটা হলো 0,0, এটা 3,0। তুমি দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব থেকেও বের করতে পারো, অথবা দেখো যে একটা বিন্দু হচ্ছে 0,0, একটা হচ্ছে 3,0। তাহলে এদের মধ্যবর্তী দূরত্বটা কত আসলে বলতো? 3 একক না? তাই তুমি যে 3 লিখলেও চলবে। দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, অথবা তুমি নর্মালি যে বুঝতে পারো যে 0,0 এখানে 3,0, তার মানে এটা 3 একক। একই রকমভাবে দেখো এখানে কি আছে? বি আর সি। তাহলে দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব তুমি চিন্তা করো, বিসি মানে হচ্ছে আমার কত বলতো? এ। তাহলে দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব তুমি যে চিন্তা করো 3² প্লাস হচ্ছে 4², তার মানে এখানে 5 আসবে। তারপর হচ্ছে তুমি এসি বাহু দৈর্ঘ্য বের করো, যেটাকে আমরা বি বলতেছি, তাহলে তুমি এখানে পাবো হচ্ছে 4 একক। ক্যালকুলেশন করলে এটাই পাবা। তাহলে এখন আমাদের কি লাগবে? অন্তকেন্দ্র লাগবে। তো চলো বের করি। আগে আমরা হচ্ছে এক্স বের করবো, তারপর আমরা কি বের করবো? ওয়াই বের করবো, এক্স আর ওয়াই। তো প্রথমে আমরা হচ্ছে যোগ করে দিব, যেমন আমাদের এ প্লাস বি প্লাস সি, তারপর হচ্ছে 5 + 4 + 3, এভাবে দিলাম। আগে এ, তারপর বি, তারপর সি দিলাম। তাহলে এখন কি করব দেখো, আবার আমরা এখানে বলবো হচ্ছে 5 +
4 প্লাস তারপর কত দিব 3 দিব। তাহলে এখন দেখো এর বিপরীত শীর্ষবিন্দু এখানে কত আছে 0 আছে, 0 দিবা। তারপরে হচ্ছে তোমার বি, এই যে বি এর বিপরীত শীর্ষবিন্দু কত আছে 3 আছে এক্স এর মানটা। তারপর সি এর এখানে কত আছে 0 আছে, 0 দিয়ে দিলাম। এখন দেখো তবে ক্যালকুলেশন করলে কত হচ্ছে 5 4 9 আর 3 যোগ করলে কত 12। তাই এখানে হচ্ছে 12 আর উপরে হচ্ছে কত 12। তাহলে কাটাকাটি করলে কত থাকে দেখো তো, কাটাকাটি করলে হচ্ছে তোমার 1 থাকে, এক্স হলো। এবার কি লাগবে আমার বলো তো ওয়াই। একই রকমভাবে বলবা 5 প্লাস 4 প্লাস হচ্ছে 3, তাহলে হচ্ছে 5 প্লাস 4 প্লাস 3। তাহলে আমরা প্রথমে হচ্ছে 0 দিব, তারপর হচ্ছে তোমার বি এর বিপরীত হলো 3, সরি 0 হবে, এখানে 0 হবে। আর এইখানে হচ্ছে তোমার সি এর বিপরীত ওয়াই এর মান নিতে হবে। তাহলে তুমি এখানেও পাবা হচ্ছে 12/12 ইকুয়াল টু হচ্ছে 1। তার মানে এইটার কেন্দ্র হচ্ছে তোমার কত বলো তো 1,1। এবং তোমাকে যদি ব্যাসার্ধ নির্ণয় করতে বলে, তোমরা যখন বৃত্ত চ্যাপ্টারটা শিখবে তখন তোমরা এটা খুবই সুন্দর করে ব্যাসার্ধ বের করে ফেলতে পারবা। এটা ব্যাসার্ধ অ্যাকচুয়ালি 1 হবে, এটা ব্যাসার্ধ হচ্ছে 1, যেহেতু এটা এক্স অক্ষ ওয়াই অক্ষ ওয়াই দুটো অক্ষকে স্পর্শ করছে। সো আমরা এখান থেকে তার কেন্দ্র ডিরেক্টলি বলতে পারি তার কেন্দ্র হচ্ছে তোমার ওই কোটির সমান অথবা কেন্দ্রটার ভুজের সমান। ওকে, তাহলে অ্যান্সার আমার কত হচ্ছে বলো তো, অন্তকেন্দ্র হচ্ছে 1,1। এবার চলে আসি বহিকেন্দ্র। বহিকেন্দ্র সাধারণত তোমাকে পরীক্ষাতে নাও বের করতে বলতে পারে, তবে আমরা এমসিকিউ এর জন্য আমাদের বলতে পারে যে তুমি যদি একটা ত্রিভুজে বহিকেন্দ্র নির্ণয় করো তাহলে কয়টা নির্ণয় করতে পারবে, একটা ত্রিভুজে বহিকেন্দ্র কয়টা হতে পারে। তো অনেকে বলতে পারে একটা দুইটা, তা আসলে অ্যান্সার হচ্ছে 3টি। তো 3টি কীভাবে হয় চলো সেটা আমরা একটু দেখব। আমরা প্রথমে হচ্ছে একটা ত্রিভুজ নিলাম ছোটোখাটো, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, 3টা শীর্ষবিন্দু। হ্যাঁ, এখন হচ্ছে আমরা এদের যে বহিস্থ যে কোণগুলো আছে, বহিস্থ কোণ আমরা প্রথমে হচ্ছে এ বিটাকে আমরা হচ্ছে এদিকে বৃদ্ধি করি। হ্যাঁ, তাই তুমি এখানে একটা বহিস্থ কোণ পাবা। একই রকমভাবে এসিকে তুমি যদি এইভাবে বৃদ্ধি করো তাহলে এই জায়গায় তুমি একটা বহিস্থ কোণ পাবে। এখন তুমি এখানে ছোট্ট একটা ত্রিভুজ, ছোট্ট একটা বৃত্ত অঙ্কন করবা। এমনভাবে বৃত্তটা অঙ্কন করবা যেন এই যে তোমার বাইরের দিক থেকে তুমি যে দুইটা রেখাকে যে তুমি বৃদ্ধি করছো এ বি এবং এসিকে, তাদেরকে যেন সে কী করে স্পর্শ করে, এবং এদের এই ত্রিভুজের একটা বাহুকে যেন সে স্পর্শ করে। একটু খেয়াল করে দেখো যে এবিসি এই ত্রিভুজের একটা বাহুকে সে স্পর্শ করছে, এবং তুমি যদি চিন্তা করে যে বহিস্থ কোণ আছে, এই বহিস্থ কোণের সাথে যে রেখা দুটো আছে তাদেরকে গিয়ে সে কী করছে স্পর্শ করছে। তাহলে এখানে তুমি যে কেন্দ্রটা পাবে সেই কেন্দ্রটাকে বলা হয় কি বলতো বহি কেন্দ্র বলা হয় থাকে, এটাকে বলা হয় কি বহি কেন্দ্র। এমন কথা হচ্ছে ভাইয়া আপনি শুধুমাত্র কেন এই এ বি আর হচ্ছে এসি এই দুটা বাহুকে আপনি কেন আপনি বৃদ্ধি করলেন? আপনি চাইলে তো এই বি এটাকে এভাবে বৃদ্ধি করতে পারতেন, সি এটাকে এভাবে বৃদ্ধি করতে পারতেন, তাহলে তো আপনি এখানে আরেকটা ত্রিভুজ বৃত্ত উৎপন্ন করতে পারতেন। একই রকমভাবে আপনি হচ্ছে এই যে এটাকে যে আপনি এভাবে বৃদ্ধি করতেন, এটা এখানে একটা আপনি বৃত্ত পাইতেন, এখানে আপনি একটা বৃত্ত পাইতেন, এখানে না, এখানে একটা পাওয়া যাবে, এখানে একটা পাওয়া যাবে। আর তুমি এখানে আরও কিন্তু চাইলে দুইটা বৃত্ত উৎপন্ন করতে পারো। কিভাবে? তুমি হচ্ছে লেজারটা কই গেল, তুমি যদি এটাকে বৃদ্ধি করতা, হ্যাঁ, তারপর তুমি যদি এটাকে বৃদ্ধি করতা, হ্যাঁ, তুমি এটাকে বৃদ্ধি করলা, এটাকে বৃদ্ধি করলা আর এটাকে বৃদ্ধি করলা, তাই দেখো তুমি এখানে কি আরেকটা ত্রিভুজ উৎপন্ন করতে পারতা না, বৃত্ত উৎপন্ন করতে পারতা না? তাহলে এই বৃত্তটা কী হতে বলো তো, যে এ বি বাহুটাকে স্পর্শ করতো, আর তুমি যাদেরকে বৃদ্ধি করছো যে দুটো রেখাকে তাদেরকেও কী করবে বলো তো স্পর্শ করবে। একই রকমভাবে তুমি যদি এটাকে এভাবে বৃদ্ধি করতা আর এটাকে এভাবে বৃদ্ধি করতা, তাহলে তুমি যদি এখানে যদি আরও একটা যদি বৃত্ত অঙ্কন করতা, তাহলে তুমি তার যে কেন্দ্রের পায়টা তার নাম হতো কি বলতো বহি কেন্দ্র। তারপরে এইভাবে তুমি কিন্তু 3টা বহি কেন্দ্র উৎপন্ন করতে পারবে। এখন কথা হচ্ছে ভাইয়া পরীক্ষাতে যদি বহি কেন্দ্র নির্ণয় করতে বলে তাহলে আমরা আসলে কীভাবে নির্ণয় করব, নির্ণয় করব চলো সেটা একটু দেখি। আমরা যদি অন্তকেন্দ্রের সূত্র যদি আমরা বুঝে থাকি তাহলে আমাদের কাছে বহিকেন্দ্র নির্ণয়ের সূত্রটা খুবই সহজ মনে হবে, অন্যথায় বহিকেন্দ্রের সূত্র আমাদের কাছে কঠিনই মনে হবে। ওকে, তা আমি তোমাকে একটা দিয়ে বুঝাচ্ছি। এটা হচ্ছে আমাদের এ শীর্ষবিন্দু x1 y1, বি শীর্ষবিন্দু x2 y2, সি শীর্ষবিন্দু x3 y3। এ কোণে বিপরীত বাহু ছোট হাতের এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে কত সি, তাই না?
তার মানে এখানে আমি একটা পাবো কি বলতো বহিকেন্দ্র, এখানে একটা বহিকেন্দ্র পাবো, তারপরে এই জায়গাটাতে আমি একটা বহিকেন্দ্র পাবো, এই জায়গাতে আমি একটা বহিকেন্দ্র পাবো। তাহলে এই বহিকেন্দ্রের নাম দিলাম হচ্ছে পি, এটার নাম দিলাম হচ্ছে কিউ, এটার নাম দিলাম হচ্ছে কি বলতো আর, মানে তিনটা আমি বহিকেন্দ্র পাচ্ছি। তা আমি পি বহিকেন্দ্রটাকে প্রথমে বের করব, পি বহিকেন্দ্র বের করবো। তো পি এর জন্য প্রথমে আমার কি লাগবে, এক্স লাগবে, তাই না, এক্স লাগবে, তারপরে কি লাগবে, ওয়াই লাগবে। একটু বোঝার চেষ্টা করো। তো আমরা অন্তকেন্দ্রের সূত্রটা কি শিখছিলাম ভাই? অন্তকেন্দ্রের সূত্রে আপনি শিখেছিলেন হচ্ছে যে এ প্লাস বি প্লাস সি, এরপর হচ্ছে আপনি বলছিলেন যে এ এর সাথে হচ্ছে x1 থাকবে প্লাস বি এর সাথে হচ্ছে y1 থাকবে, সরি x2 থাকবে, এখানে x2b প্লাস হচ্ছে x3c থাকবে, তাই না? এটা আমরা বহিকেন্দ্রে শিখে আসছিলাম, ও অন্তকেন্দ্রে শিখে আসছিলাম। আর y এর জন্য একই রকমভাবে a প্লাস বি প্লাস সি, তারপর হচ্ছে এটার বিপরীত শীর্ষবিন্দু হচ্ছে y1 প্লাস হচ্ছে y2b প্লাস হচ্ছে y3c, এটা শিখে আসছিলাম না? বহিকেন্দ্রের জন্য সেমটাই থাকবে, পি এর জন্য সেমটাই থাকবে, কিন্তু একটা জায়গাতে মাইনাস হবে। কে মাইনাস হবে একটু খেয়াল করে দেখো। আমাদের এই জায়গাটাতে তুমি খেয়াল রাখবা যে এবিসি এই যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজের যে বাহুটাকে সে স্পর্শ করবে, অর্থাৎ বহিবৃত্ত যেটা তুমি অঙ্কন করতেছো, এই বহিবৃত্তটা এবিসি ত্রিভুজের যে বাহুটাকে সে স্পর্শ করবে সেটা মাইনাস হয়ে যাবে, সেটা মাইনাস হয়ে যাবে। তার মানে একটু খেয়াল করে দেখো, আমার সেম সূত্র থাকবে, শুধুমাত্র এখানে একটা মাইনাস হবে, এখানে একটা মাইনাস হবে, আর এই জায়গাটাতে একটা মাইনাস হবে, এখানে একটা মাইনাস হবে, এখানে একটা মাইনাস হবে। তাহলে কেন মাইনাসটা হয়েছে বলো তো? তো যেহেতু সেই এবিসি ত্রিভুজের বিসি বাহুটাকে সে স্পর্শ করছে, এই জন্য সেটা মাইনাস হয়ে যাবে। একই রকমভাবে তুমি যখন কিউ এর স্থানাঙ্ক যখন বের করবা, কিউ এর স্থানাঙ্ক যখন তুমি বের করবা, সেমভাবে তুমি এই সূত্রটা বলবা যে এ প্লাস বি প্লাস হচ্ছে সি, এখানে হচ্ছে আমার x1a প্লাস হচ্ছে x2b প্লাস হচ্ছে x3c, তারপর কমা দিয়ে দিলাম a প্লাস বি প্লাস হচ্ছে সি, তারপর হচ্ছে বলবো y1a প্লাস হচ্ছে y2b প্লাস হচ্ছে y3c, আগেটা লিখে নিলাম। এখন তুমি একটু খেয়াল করো তো, যখন তুমি এই কিউএ যখন বহিকেন্দ্র নির্ণয় করতেছো, তখন এখানে তুমি যে বৃত্তটা অঙ্কন করবা, তখন সেটা এবিসি ত্রিভুজের কোন বাহুকে স্পর্শ করতেছে ভাই? বি বাহুকে স্পর্শ করতেছে। তার মানে বি কে করতে হবে মাইনাস, বি কে কি করতে হবে, মাইনাস করতে হবে। তাহলে আমাদের এই যে দেখো যে বি এর সামনে যেটা থাকবে চিহ্ন, সেটাকে আমরা কি করে দেবো বলতো, মাইনাস করে দেবো। কি করে দেবো, মাইনাস করে দেবো। তাহলে এটাও মাইনাস, এখানেও মাইনাস, হ্যাঁ মাইনাস। তাহলে এখানে হচ্ছে আমাদের কি বলতো, এ মাইনাস বি প্লাস সি। তাহলে আসলে মাইনাসটা কার সামনে হবে সেটা বুঝতে পারছি, যে আমাদের যদি বহিকেন্দ্র নির্ণয় করতে বলে, সেই বহিবৃত্তটা হচ্ছে এবিসি ত্রিভুজের যে বাহুটাকে স্পর্শ করবে তাকে মাইনাস করতে হবে। তো একই রকমভাবে তুমি হচ্ছে আর এটার স্থানাঙ্ক নিজের থেকে নির্ণয় করতে পারবা, ঠিক আছে? তাহলে এখানে কে মাইনাস হবে বলো তো? এখানে হচ্ছে সি নেগেটিভ হবে। কে নেগেটিভ হবে? সি নেগেটিভ হবে। সো বুঝতে পারতেছো যে এই সূত্র যদি মুখস্থ করতে যাও, তাহলে একটু হলে প্যারা খাবা, কিন্তু এই সূত্রটা মুখস্থ করার কোনো দরকারই নেই, ঠিক আছে? এই হলো আমাদের বহিকেন্দ্র। এবার আমরা চলে আসি হচ্ছে পরিকেন্দ্র। দেখো তো পরিকেন্দ্র কি বলছে? বলছে পরিবৃত্ত ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু দিয়ে যায়। অর্থাৎ পরিবৃত্ত যদি তুমি অঙ্কন করো, তাহলে এটা হচ্ছে ত্রিভুজের তিনটে শীর্ষবিন্দু দিয়ে যাবে, আর পরিবৃত্তের কেন্দ্রকে বলা হয় পরিকেন্দ্র। ওকে, চলো সেটা একটু আমরা বুঝে নিই। তুমি ধরে নাও এখানে একটা ত্রিভুজ অঙ্কন করছো, একটা ত্রিভুজ অঙ্কন করছো। তাহলে দেখো তো এই ত্রিভুজে কয়টা শীর্ষবিন্দু? ভাইয়া তিনটা শীর্ষবিন্দু। তাহলে এই যে তিনটা শীর্ষবিন্দু আছে, এই যে তিনটা শীর্ষবিন্দু আছে এ বি সি, এ বি সি, তাহলে এই তিনটা শীর্ষবিন্দু যে আছে, এই তিনটা শীর্ষবিন্দু দিয়ে যদি তুমি কোনো বৃত্ত অঙ্কন করো, যদি কোনো বৃত্ত অঙ্কন করে থাকো, তাহলে সেই বৃত্তের যে কেন্দ্রটা থাকবে, সেই কেন্দ্রকে বলা হয় হচ্ছে পরিকেন্দ্র। তো অন্তকেন্দ্র মানে কিন্তু ভেতরে একটা বৃত্ত উৎপন্ন করছিল, বহিকেন্দ্র মানে হচ্ছে বাইরে একটা বৃত্ত উৎপন্ন হয়েছিল, সেটা কেন্দ্রকে আমরা বহিকেন্দ্র বলছিলাম। আর পরিকেন্দ্র মানে হচ্ছে শীর্ষবিন্দুগুলো দিয়ে যাবে একটা বৃত্ত, তাহলে সেই বৃত্তের যে কেন্দ্র তাকে আমরা বলতেছি কি বলতো, পরিকেন্দ্র। ওকে, আর আরেকটা আছে সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্র। তো সমকোণী ত্রিভুজ যদি তুমি উৎপন্ন করো, তাহলে কি কাহিনী ঘটে চলো সেটা একটু দেখি। আমরা যে একটা সমকোণী ত্রিভুজ নিয়ে থাকি, একটা আমরা সমকোণী ত্রিভুজ নিলাম, ওকে, একটা আমরা সমকোণী ত্রিভুজ নিলাম। তো এই যে সমকোণী ত্রিভুজটা নিচ্ছি না, তা আমরা কি জানি এই কোণটা কত ডিগ্রি, 90 ডিগ্রি। তো এটাও কিন্তু ভাই একটা এখানে কিন্তু তুমি যে কেন্দ্রটা পাবে, এটা কিন্তু পরিকেন্দ্র বা এটা হলো পরিবৃত্ত। ভাই কেন পরিবৃত্ত? কারণ দেখো এখানে এ বি সি তিনটা শীর্ষবিন্দু কোথায় অবস্থান করতেছে ভাইয়া? তিনটা শীর্ষবিন্দু হচ্ছে আপনার বৃত্তের মানে বৃত্তের উপরে তো অবস্থান করতেছে, তাই না?
ওকে, তার মানে 3টা শীর্ষবিন্দু দিয়ে আমাদের এই বৃত্তটা গমন করছে। কিন্তু আমরা খেয়াল করতেছি যে এই যে আমরা ত্রিভুজটা উৎপন্ন করছি ভেতরের দিকে, এই ত্রিভুজের একটা কোণ হচ্ছে 90 ডিগ্রি, একটা কোণ কি 90 ডিগ্রি। তার মানে মনে রাখবা তার যে বিপরীত যে বাহুটা আছে এটা তো অবশ্যই অতিভুজ, আমরা জানি। তাহলে এই অতিভুজে যে মধ্যবিন্দু আছে, এই মধ্যবিন্দুটা হচ্ছে কি বলতো, এই মধ্যবিন্দুটা হচ্ছে পরিকেন্দ্র। তাহলে আমাদের যদি কখনো সমকোণী ত্রিভুজ তারা দিয়ে দেয়, তাহলে মনে রাখবা সেই সমকোণী ত্রিভুজের যে অতিভুজ আছে সেই অতিভুজের মধ্যবিন্দুটাই হচ্ছে কি বলতো, পরিকেন্দ্র। বা যখন আমাদের তারা সমকোণ ত্রিভুজ না দিয়ে অন্য কোনো একটা ত্রিভুজ দিয়ে থাকে, তো তখন আমাদের মনে রাখতে হবে যে ওটা তখন আমাদের অন্য নিয়মে সলভ করতে হবে, যে আমাদের 3টা শীর্ষবিন্দুতে যাবে, তারপরে এখানে যে কেন্দ্র আছে সেটাকে আমরা বলতেছি কি বলতো, পরিকেন্দ্র। বাট আমাদের সমকোণী ত্রিভুজ হলে আমরা খুব সহজে বলতে পারবো যে অতিভুজটার মধ্যবিন্দু হচ্ছে কি বলতো, আমাদের পরিকেন্দ্র। এখন হচ্ছে পরিকেন্দ্র নির্ণয়। যদি তোমাকে নর্মালি একটা ত্রিভুজ দিয়ে দেয়, কোনো সমকোণ ত্রিভুজ না, তাহলে আমাদের এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। তা আমরা এখানে দিলাম হচ্ছে পি নামে একটা বিন্দু দিলাম, যেটা তার কি বলতো, পরিকেন্দ্র। এটা আমাদের পি নির্ণয় করতে হবে। তো সাধারণত এটা ভার্সিটিতে আসবে না, জাস্ট খালি একটু মনে রাখো যে আমরা যদি এপি, আমরা যদি হচ্ছে বিপি, আর আমরা যদি হচ্ছে সিপি, 3টা শীর্ষবিন্দু তোমাকে দিয়ে দেওয়া থাকবে, পি নির্ণয় করতে হবে। তোমার প্রথম কাজ থাকবে হচ্ছে এপি আর হচ্ছে বিপি, এই দুটাকে সমান ধরে তোমাকে হচ্ছে একটা সমীকরণ নিয়ে আসতে হবে। এরপরে তুমি হচ্ছে সিপি ইকুয়াল টু হচ্ছে বিপি, এই দুটা সমীকরণকে ইকুয়াল ধরে তোমাকে এখান থেকে আরেকটা সমীকরণ নিয়ে আসতে হবে। এখান থেকে একটা সমীকরণ, এখান থেকে আরেকটা সমীকরণ। এরপরে এই দুটার ছেদবিন্দু যদি তুমি নির্ণয় করো, তাহলে তুমি আসলে পরিকেন্দ্র পেয়ে যাবে, তাহলে তুমি পরিকেন্দ্র পেয়ে যাবে। এখন তোমাদের মধ্যে একটা চিন্তা আসতে পারে যে ভাইয়া আপনি কিভাবে এই এপি আর বিপিকে আপনি সমান বললেন, কিভাবে সমান বললেন? তুমি যদি খেয়াল করে দেখো, এটা হচ্ছে কি ভাই, কেন্দ্র, কেন্দ্র। আর এই এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, এটা কি হয়েছে বলো তো, এরা হচ্ছে সঞ্চারপথ বা এই যে পরিধি আছে, এই পরিধির উপর অবস্থান করতেছে। তাহলে আমরা কেন্দ্র থেকে এইটার দূরত্ব, যা কেন্দ্র থেকে এটার দূরত্ব কিন্তু তাই বলতে পারি, কেননা আমাদের এটাও যদি তুমি ব্যাসার্ধ চিন্তা করো, এটাও ব্যাসার্ধ, এটা কিন্তু কি বলতো, সেই বৃত্তটা ব্যাসার্ধ, ব্যাসার্ধ তো সবসময় একই হয়ে থাকে। তো এই জন্য আমরা বলতে পারি এপি ইকুয়াল হচ্ছে বিপি এবং এপি ইকুয়াল হচ্ছে কি বলতো, সিপি, কারণ এটা হচ্ছে আমাদের সেই পরিকেন্দ্র, কেন্দ্র। ঠিক আছে, তারপরে আমরা এইটা, এইটা এবং এইটা, এটা সমান বলতে পারি। তাই তুমি এখান থেকে একটা সমীকরণ পাবা, এখান থেকে একটা সমীকরণ পাবা, দুইটা ছেদবিন্দু যদি তুমি নির্ণয় করো, তাই তুমি আসলে কি বলতো, পরিকেন্দ্র পাবে। স্যার যেটা আসলে আমাদের পরীক্ষাতে নাও আসতে পারে, তো পরীক্ষাতে আমাদেরকে অবশ্যই তারা পরিকেন্দ্র দিয়ে দিবে। যেমন দেখো এই যে তোমাকে এরকম দিতে পারে যে সরলরেখাটি উভয় অক্ষের সাথে যে ত্রিভুজ উৎপন্ন করে তার পরিকেন্দ্র নির্ণয় করো। তাহলে তুমি যদি এটা চিত্র অঙ্কন করো, তাহলে জিনিসটা একদম ক্লিয়ারলি বুঝতে পারবে। উভয় অক্ষের সাথে, ওকে দেখো এখান থেকে আমরা এটাকে এভাবে লিখতে পারি না, 3x + 4y ইকুয়াল টু হচ্ছে 12। তো তুমি যেটাকে 12 দিয়ে ভাগ করে দাও, তাহলে পাবা হচ্ছে x/4 প্লাস হচ্ছে y/3 ইকুয়াল হচ্ছে কত, 1। তাহলে আমার x অক্ষকে ছেদ করে হচ্ছে 4,0 বিন্দুতে, আর y অক্ষকে ছেদ করে হচ্ছে 0,3 বিন্দুতে। তাহলে আমি বলবো হচ্ছে ঠিক এরকম, এটা হচ্ছে আমার 4,0, বি দিলাম 4,0, এটা হচ্ছে আমার এ 0,0, আর এটা হচ্ছে আমার এ বি সি 0,3। এখন তুমি একটু খেয়াল করে দেখো তো, যে যদি তুমি এখানে একটা বৃত্ত অঙ্কন করো, তাহলে কি হবে? যদি চিত্রটা অঙ্কন না করলেও চলতো, তো আমি তোমাকে একদম বুঝাই দিচ্ছি। তুমি যে একটা বৃত্ত অঙ্কন করো, যদি তুমি একটা বৃত্ত অঙ্কন করো, এটা যদি বৃত্ত অঙ্কন করো, ও মানে আমার তো একদম পারফেক্ট হবে না, কেন্দ্র তো হবে না। আচ্ছা যাই হোক, তো খেয়াল করছি এটা একটা 90 ডিগ্রি কোণ। তাহলে এটা যে বিপরীত বাহুটা, তাহলে এই বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ এবং অতিভুজের মধ্যবিন্দুটা হচ্ছে তার কি বলতো, পরিকেন্দ্র। ঠিক আছে, পারফেক্টভাবে অঙ্কন করলে অবশ্যই এটা পরিকেন্দ্র হইতো, এখন দেখে মনে না হইতে পারে। তাহলে আমাদের হচ্ছে এই যে এ, এই যে বি আর সি, এদের যে মধ্যবিন্দু সেটাই হচ্ছে তার কি বলতো, পরিকেন্দ্র। তাহলে মধ্যবিন্দু বের করবো কিভাবে, যে 4 + 0/2 মানে 4/2 কমা হচ্ছে 3/2। তাহলে এখান থেকে আসবে অ্যান্সার 2,3/2, মানে অতিভুজের মধ্যবিন্দুটা হচ্ছে তার কি বলতো, পরিকেন্দ্র। সো এরকম ট্রিকি ম্যাথ পরীক্ষাতে আসতে পারে, তোমাকে তো এত চিত্র অঙ্কন করা লাগবে না।
তোমাকে এত চিত্র অঙ্কন করা লাগবে না। তো যেহেতু বলেই দিচ্ছে সরলরেখাটি উভয় অক্ষের সাথে যে ত্রিভুজ উৎপন্ন করে, উভয় অক্ষের সাথে মানে কি, তার মানে কি এক্স অক্ষ ওয়াই অক্ষ, আর আরেকটা বিন্দু অবশ্যই কি মূল বিন্দুতে থাকবে। সো তুমি যদি এরকম একটা চিত্র অঙ্কন করো তাহলে তুমি দেখবা যে এখানে সাধারণত সমকোণ ত্রিভুজ উৎপন্ন হয়ে থাকে। ঠিক আছে, তার মানে এটা অবশ্যই 90 ডিগ্রি কোণে বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ, আর অতিভুজের মধ্যবিন্দু হচ্ছে কি বলতো পরিকেন্দ্র। লম্ব কেন্দ্র আমাদের লাস্ট টপিকস। সেখানে কি বলা হয়েছে দেখো, ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো হতে বিপরীত বাহুগুলোর উপর অঙ্কিত লম্বগুলো যে বিন্দুতে ছেদ করে তাকে ওই ত্রিভুজের লম্ব কেন্দ্র বলা হয়ে থাকে। লম্ব মানে তো বুঝতে পারতেছি যে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তাহলে আমাদের এ বি সি, তো এর আগের যে আমরা ফার্স্ট যেটা শিখছিলাম তোমার ভর কেন্দ্র, সেখানে কিন্তু বলছিলাম যে মধ্যমাগুলো যে বিন্দুতে ছেদ করে, মধ্যমা মানে কিন্তু বলছিলাম যে বিসি এর মধ্যবিন্দু নির্ণয় করছিলাম। বাট এখন কিন্তু ব্যাপারটা তোমার ওই মধ্যমা থাকতেছে না, এখন হচ্ছে তোমাকে এ থেকে বিপরীত শীর্ষবিন্দুর উপর এমনভাবে একটা লম্ব, এমনভাবে একটা টান দিতে হবে যেটা কিনা এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তো অনেক সময় অনেকে বলে যে ভাই আপনার ওই যে মধ্যমা আর এই আপনার লম্ব টান দিলে এর মধ্যে পার্থক্যটা কি? মধ্যমা মানে হচ্ছে বিসি এর মধ্যবিন্দু থেকে বিপরীত শীর্ষবিন্দু যোগ করতে হবে, আর এখানে হচ্ছে তুমি এই কোণটাকে 90 ডিগ্রি কোণ তোমাকে উৎপন্ন করে দেন বিপরীত শীর্ষবিন্দুর সাথে যোগ করে দিতে হবে। তাহলে তুমি বলতে পারবা যে হ্যাঁ আমার এইখানে যে এ পি চিন্তা করো বা যাই চিন্তা করো না কেন, এ বি সি ডি চিন্তা করলা, তাহলে এই ডিটাকে তুমি লম্ব বলতে পারবা। একই রকমভাবে বি একটা শীর্ষবিন্দু, তার বিপরীত বাহুর উপর তুমি একটা লম্ব টান দিবা, সেটা মধ্যমার মতো দেখতে হইতে পারে বাট এটা মধ্যমা হবে না, লম্ব একটা তুমি টান দিলা, লম্ব একটা টান দিলা, অবশ্যই এই কোণটা কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি হবে। তাই দেখো এই যে এদের যে তোমার যদি তুমি লম্ব যে টান দিলা, এর যে মধ্যবিন্দুটা আছে, এই মধ্যবিন্দুটাকে আমরা বলতেছি হচ্ছে কি বলতো তোমার লম্ব কেন্দ্র। এটাই হচ্ছে আমাদের কি সে লম্ব কেন্দ্র এক্স কমা ওয়াই। তুমি ইচ্ছা করলে এখান থেকে এখানে একটা টান দিতে পারো, দরকার নেই, দুইটা নিলেই হয়ে যাবে, কারণ এদের ছেদবিন্দুটা হচ্ছে কি বলতো তোমার লম্ব কেন্দ্র। আমার কথা হচ্ছে ভাই আপনি এদের ছেদবিন্দু কীভাবে বের করবেন? এদের ছেদবিন্দুটা আপনি কিভাবে বের করবেন? ওকে, তো প্রথমত হচ্ছে যে স্টেপ বাই স্টেপ আসলে এটা করতে হয়। যে তোমার যদি তিনটা শীর্ষবিন্দু জানা থাকে x1 y1 x2 y2 x3 y3, তোমার যেহেতু বিসি বাহু জানা থাকবে, মানে এ বি সি তিনটা বিন্দু তোমাদের যেহেতু জানা থাকবে, তুমি ফার্স্টে যে কাজটা করবা সেটা হচ্ছে বি আর সি এই দুই বিন্দু দিয়ে যায় তার ঢাল নির্ণয় করবা, বিসি এর ঢাল নির্ণয় করবা। বিসি এর ঢাল নির্ণয় করার পরে তুমি হচ্ছে এডি এর ঢালটা নির্ণয় করতে পারবা। ফার্স্ট কাজে তুমি করবা হচ্ছে, আমি স্টেপগুলো এখানে লিখে দিচ্ছি, স্টেপ যে তুমি ওই কিভাবে আসলে এডি রেখার সমীকরণটা নির্ণয় করবা। তুমি ফার্স্ট কাজটা করবা হচ্ছে কি বলতো, বিসি ঢাল নির্ণয় করবা, বিসি এর ঢালটা নির্ণয় করবা। এরপরে তুমি জানো যে বিসি আর হচ্ছে কি বলতো এডি একটা আরেকটার উপরে লম্ব, তো তখন তুমি হচ্ছে এখান থেকে এডি এর ঢালটা নির্ণয় করে ফেলতে পারবা, এডি এর ঢালটা নির্ণয় করে ফেলতে পারবা। এখন তুমি একটু খেয়াল করে দেখো তো যে তোমার এডি এর ঢাল জানা আছে, এম জানা আছে, এডি এর ঢাল জানা আছে এবং একটা বিন্দু জানা আছে, একটা ঢাল একটা বিন্দু জানা আছে, তাই তুমি এখান থেকে কি সমীকরণ নির্ণয় করতে পারবা না? সেই সমীকরণটা কার সমীকরণ হবে? এডি এর সমীকরণ হবে। এডি সমীকরণ তুমি এখান থেকে নির্ণয় করতে পারবা, তাই না? এডি এর সমীকরণ তুমি নির্ণয় করলা। এরপরে আবার তুমি সেমভাবে তুমি হচ্ছে এখান থেকে কি করবা, যে এসি এর ঢাল নির্ণয় করবা, তারপর তুমি হচ্ছে বিই এর লম্ব ঢালটা নির্ণয় করলা, তারপর বিই এর ঢাল আর হচ্ছে বিই এর রেখাটা হচ্ছে বি বিন্দু দিয়ে যায়, তার মানে একটা ঢাল একটা বিন্দু তোমার জানা আছে। তাহলে এটা দিয়ে তুমি কি একটা সরলরেখা সমীকরণ তৈরি করতে পারবা, y - y1 = m of x - x1। তাহলে দেখো তুমি এখান থেকে তুমি এডি এর সমীকরণ পাইছো, আবার এখান থেকে তুমি হচ্ছে কি বলতো বিই এই রেখার সমীকরণ পাইছো, তাই না? তাহলে এখন তাদের ছেদবিন্দুটা কি হবে বলতো? তাদের ছেদবিন্দু হচ্ছে লম্ব কেন্দ্র হবে, তাদের ছেদবিন্দুটা কি হবে? লম্ব কেন্দ্র হবে। ঠিক আছে, তো এটা রিটেনে যখন তখন দিয়ে দিতে পারে, তো আমরা এইভাবে করে থাকবো। তো আমি আশা রাখতে পারি যে ত্রিভুজের যে কেন্দ্রগুলো নির্ণয় ছিল প্রত্যেকটা কেন্দ্র তুমি এখন থেকে খুব সহজে বের করতে পারবে। হয়তোবা এখান থেকে তুমি যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কথা চিন্তা করো, তাহলে আমাদের এখান থেকে ভর কেন্দ্র দিতে পারে, আমাদের এখান থেকে অন্তকেন্দ্র দিতে পারে, আমাদের এখান থেকে পরিকেন্দ্রের হচ্ছে সমকোণী ত্রিভুজটা দিতে পারে। এই তিনটাই অনেক বেশি ইম্পর্টেন্ট। এর বাইরে আমরা তাও লম্ব কেন্দ্র এবং হচ্ছে বই কেন্দ্র এই দুটো একটু জাস্ট শিখে রাখবো। ঠিক আছে, তো তোমাদের সাথে আবারও নতুন কোনো টপিকস নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।